দেবভূমি উত্তরাখণ্ড মূলত দুটি প্রধান ভৌগোলিক ও সাংস্কৃতিক অঞ্চলে বিভক্ত, গাড়োয়াল ও কুমায়ুন। উত্তরাখণ্ডের পূর্ব দিকে 6টি জেলা নিয়ে গঠিত এই কুমায়ুন বিভাগ হিমালয়ের অন্যতম সুন্দর অঞ্চল। তবে কুমায়ুন মানে শুধুই নৈনিতাল নয়, এখানে আছে করবেট ন্যাশনাল পার্কের মতো গভীর জঙ্গল, রানীক্ষেতের মতো আর্মি ক্যান্টনমেন্ট টাউন, কৌশানির মতো রূপবতী ও শান্ত পাহাড়ি শহর, মুন্সিয়ারির মতো অফবিট জায়গা যেখান থেকে দেখা যায় পঞ্চচুল্লির মনোমুগ্ধকর দৃশ্য। এই ভিডিওতে কুমায়ুন সার্কিটের বিশেষ দ্রষ্টব্য জায়গাগুলি ঘুরে দেখবার একটি 7-8 দিনের আইটিনারি আপনাদের ডিটেলে জানাবো। সঙ্গে থাকবে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কিসে যাবেন, হোটেল ডিটেলস, কার ডিটেলস, সমস্ত কিছু। হাউ টু রিচ। কলকাতা থেকে কুমায়ুন আকাশপথে যাওয়ার জন্য আপনারা ফ্লাইট নিয়ে ডাইরেক্টলি পান্থনগর এয়ারপোর্ট চলে যেতে পারেন। এটি লালকুয়া থেকে মোটামুটি 9-10 কিলোমিটার দূরে অবস্থিত। তবে কলকাতা থেকে কুমায়ুন যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন কাঠগোদাম বা লালকুয়া পর্যন্ত। সাধারণত বাগ এক্সপ্রেস ও লালকুয়া এক্সপ্রেস এর মধ্যে অন্যতম। হাওড়া লালকুয়া এক্সপ্রেসটি আমি রেকমেন্ড করব। এটি উইকলি ট্রেন, প্রত্যেক শুক্রবার সকাল 8:15 ছাড়ে এবং টোটাল জার্নি টাইম 22 ঘন্টা 40 মিনিট। লালকুয়া এক্সপ্রেসে টিকিট না পেলে আপনারা বাগ এক্সপ্রেসেও যেতে পারেন। এটি ডেলি ট্রেন, রোজ রাত্রি 9:40 ছাড়ে এবং টোটাল জার্নি টাইম 1 ডে 11 আওয়ার 50 মিনিটস। নির্দিষ্ট সময় থেকে প্রায় 50 মিনিটস লেটে আমাদের ট্রেন এখন পৌঁছালো লালকুয়া স্টেশন। আর প্রায় 1300 কিলোমিটার টোটাল জার্নি ছিল হাওড়া থেকে লালকুয়া। বাট আমার ট্রেন নিয়ে খুব একটা কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, একটু লেট করেছে, 50 মিনিটস লেট করেছে, কিন্তু ক্লিনলিনেসের দিক দিয়ে প্রচণ্ড ভালো ছিল। প্রত্যেকটা স্টাফ মোটামুটি আধা ঘন্টা অন্তর এসে ক্লিন করে যাচ্ছে, ইভেন বাথরুমটাও খুব ক্লিন ছিল। আর ভালোই ছিল ট্রেন জার্নিটা। তো এবার আমরা আস্তে আস্তে বেরোবো স্টেশন থেকে। স্টেশন থেকে বেরিয়ে আপনারা হালদোয়ানি চলে আসতে পারেন একটি অটো বা টোটো করে। সেখান থেকে দরদাম করে আপনাদের বাজেটে হিসাবে একটি গাড়ি বুক করে নিতে পারেন। কুমায়ুন সার্কিটে ঘোরার জন্য গাড়ি বুক করা খুবই প্রয়োজনীয়। আমরা একটি গাড়ি 18,000 টাকাতে বুক করি, সুইফট ডিজায়ার। এই ড্রাইভারের নাম্বার আমরা দিয়ে রাখবো। এই গাড়িটি আমাদের টোটাল কুমায়ুন সার্কিট ঘুরিয়েছিল। ডে 1 ট্রেন থেকে নেমে গাড়ি বুক করে আমরা প্রথম দিনে চলে গেছিলাম রামনগর। পথে দেখে নিয়েছিলাম জিম করবেট সাহেবের বাড়ি, যা বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এখানে রয়েছে জিম করবেট সাহেবের অনেক পার্সোনাল বিলঙ্গিংস, যা সংরক্ষণ করা হয়েছে। আমরা ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি। রাস্তাতে ব্রেকফাস্ট সেরে সোজা চলে গেলাম আমাদের রিসর্টে। আমরা বিজরানি জোনে সাফারি করেছিলাম। সাফারির সমস্ত ডিটেল নিয়ে এবং জিম করবেট ভ্রমণের এক্সপিরিয়েন্স নিয়ে একটি ব্লগ এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাফারি কিন্তু আগে থেকে অনলাইনে বুক করে নেবেন কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে। জিম করবেটে এই জঙ্গল টোটাল 1300 স্কোয়ার কিলোমিটারের একটু বেশি এরিয়া নিয়ে অবস্থিত। এই টোটাল এরিয়াটা 8টা জোনে ভাগ করা আছে। আমরা এই 8টা জোনের মধ্যে আমরা যে জোনে সাফারি করেছিলাম সেটার নাম হচ্ছে বিজরানি। এছাড়া মেন যে জোনে বেশিরভাগ টাইগার স্পট হয় সেটা হচ্ছে ধিকালা। আমাদের টোটাল খরচা হয়েছে, কালকে গাইড নিয়েছে 900 টাকা, আর যিনি ড্রাইভার সাহেব ছিলেন ড্রাইভার সাহেব নিয়েছেন 2700 টাকা, এবং সাফারি ফ্রি হচ্ছে 3380। তো তার মানে আপনার হয়ে গেল এদিকে আপনার 3380, গাইড নিল 900 এবং ড্রাইভার নিল 2700। এই টোটাল 7000 সামথিং, 200-300 হচ্ছে টোটাল আপনার খরচা। আমাদের রিসোর্টে স্টের খরচা হয়েছিল 5000-এর কাছাকাছি।
রাত্রিবেলা রামনগরে আপনারা রিসর্টে স্টে করুন। ডে 2, নেক্সট দিন সকালে উঠে রিসর্টে ব্রেকফাস্ট সেরে নিন। আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এরপর বেরিয়ে পড়ুন রানীক্ষেতের উদ্দেশ্যে। রামনগর থেকে রানীক্ষেত মোটামুটি 90 কিলোমিটার, 3 থেকে 4 ঘন্টা লাগে পৌঁছাতে। আমরা রানীক্ষেতে স্টে করিনি, রানীক্ষেতে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখেছিলাম এবং কৌশানীতে নাইট স্টে করেছিলাম। রানীক্ষেত একটি আর্মি ক্যান্টনমেন্ট শহর। এখানে অবস্থিত কুমায়ুন রিজিয়নে আর্মি মিউজিয়াম অবশ্যই ঘুরে দেখবেন। মিউজিয়ামের টাইমিংটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের আজকে সানডে হওয়া সত্ত্বেও যে আমাদেরকে দেখতে দিয়েছেন, আমাদেরকে যেতে দিয়েছেন, দ্যাট ইজ ভেরি বিগ থিং। দ্যাটস ওয়াই ইন্ডিয়ান আর্মি ইজ ডিফারেন্ট দ্যান এনি আদার পার্সনস। এর সাথে এখানে মনোকামেশ্বর মন্দির আছে, যা রেজিমেন্টের সমস্ত অফিসাররা খুবই মানেন। এটা হচ্ছে মনোকামেশ্বর মন্দির। এখানে কুমায়ুন রেজিমেন্টের সমস্ত আর্মি অফিসাররা এই মন্দিরটা খুবই মানেন। এরপর চলে যান রানীক্ষেতের ফেমাস গল্ফ কোর্সে, যদিও এখন ভেতরে ঢোকা অ্যালাউড নয়, তাও জায়গাটি আপনাদের ভালোই লাগবে। এরপর চলে আসুন মা কালীর একটি মন্দিরে। রানীক্ষেতের এই মা কালীর মন্দির খুবই জাগ্রত বলে মানা হয়। রানীক্ষেত ভ্রমণ ও সাইট সিইংয়ের ওপর একটি ব্লগ এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর রানীক্ষেত থেকে চলে আসুন কৌশানী। কৌশানী পৌঁছে নাইট স্টে করে নিন। কৌশানীতে অনেক হোটেল আছে, হোমস্টে আছে। আমরা যে হোটেলে ছিলাম তার ডিটেল দিয়ে রাখলাম। ডে 3, পরের দিন আমাদের সকাল হয়েছিল মনোমুগ্ধকর হিমালয়ের রেঞ্জের ভিউ দেখে। কৌশানী থেকে পরিষ্কার দিনে খুব সুন্দর হিমালয়ান রেঞ্জ দেখা যায়। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন কৌশানী সাইট সিনের জন্য। প্রথমেই চলে যান গান্ধী আশ্রম বা অনাসক্তি আশ্রম। 1929 সালে মহাত্মা গান্ধী কৌশানীতে প্রায় 2 সপ্তাহ ছিলেন। কৌশানীর রূপ তাকে এতই মুগ্ধ করেছিল যে তিনি কৌশানীকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলে আখ্যা দেন। এরপর চলে যান কৌশানী শাল ফ্যাক্টরিতে। এখান থেকে আপনারা চাইলে নানান রকমের উইন্টার ক্লোথসও কিনে নিতে পারেন। এটা তুমি তোমার জন্য নিতে পারো। इसको इस तरह से भी डाल सकते हैं ना। ओह अच्छा, तो आपका हाथ फ्री हो जाएगा। हाथ फ्री हो जाएगा। बढ़िया। তারপর চলে আসুন টি গার্ডেন। কৌশানীতে একটি টি গার্ডেন আছে, চাইলে দেখে নিতে পারেন এদের চা তৈরির কারখানাটিও। এরপর চলে যান বৈদ্যনাথ মন্দির। কৌশানী থেকে প্রায় 16 কিলোমিটার দূরে গোমতী নদীর তীরে এই প্রাচীন মন্দির কমপ্লেক্সটি দ্বাদশ শতাব্দীতে কাত্তুরি বংশের রাজারা নির্মাণ করেছিলেন। বাগেশ্বর শহরের ঠিক কেন্দ্রস্থলে সরজু ও গোমতী নদীর পবিত্র সঙ্গমস্থলে এই ঐতিহাসিক শিব মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের নাম মূলত বাগেশ্বর শহর থেকে এসেছে। লোকগাথা অনুসারে ভগবান শিব এখানে বাঘ রূপ ধারণ করে ঋষি মার্কেন্ডেয়কে আশীর্বাদ ও দর্শন দিয়েছিলেন।
আর সেই কারণে এর নাম হয় বাগনাথ। কৌশানীর ব্লগের লিংক দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন, সম্পূর্ণ ডিটেল পেয়ে যাবেন। তারপরে চলে আসুন মুন্সিয়ারি। কৌশানী থেকে মুন্সিয়ারি প্রায় 165 কিলোমিটার দূরে। এই ডিস্টেন্স কভার করতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগে। নাইট স্টে করুন মুন্সিয়ারিতে। কৌশানী থেকে মুন্সিয়ারির দূরত্ব বেশ অনেকটাই এবং জার্নিটা বেশ লং হবে, তাই আপনারা চাইলে মুন্সিয়ারিতে 2 নাইটসও স্টে করতে পারেন। সাথে বয়স্ক বা বাচ্চারা থাকলে সেটাই রেকমেন্ডেড হবে। ডে 4, সকালে উঠলাম পঞ্চচুল্লির অসাধারণ এক দৃশ্য দেখে। যদিও আকাশ মেঘলা থাকায় সূর্যোদয় দেখতে পাইনি। আপনারা যদি 2 দিন থাকেন তাহলে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার সুযোগ বেশি পাবেন। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম মুন্সিয়ারি সাইট সিনের জন্য। নন্দা দেবী মন্দির, ট্রাইবাল মিউজিয়াম ও বীরতি ফলস দেখে আপনারা মুন্সিয়ারি সাইট সিন কমপ্লিট করতে পারেন। আপনাদের হাতে যদি একদিন এক্সট্রা থাকে আপনারা অবশ্যই খালিয়া টপ ট্রেক করে দেখতে পারেন। মুন্সিয়ারি ব্লগের লিংক নিচে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। সেদিন আমরা চলে এসেছিলাম আলমোড়াতে এবং হোটেলে চেক ইন করে শুয়ে গেছিলাম। আলমোড়ার ম্যাল ও বাজার এরিয়ায় প্রচুর হোটেল পেয়ে যাবেন। আমরা যে হোটেলে ছিলাম সেটির নাম্বার নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। এখানে একটা কথা বলে রাখি, আলমোড়াতে বেশ কিছু রাস্তা ওয়ান ওয়ে চলে, সেটা একটু খেয়াল রেখে হোটেল বুক করতে পারেন। ডে 5, পরের দিন সকাল সকাল আলমোড়ার বিখ্যাত বাল মিঠাই ও সিঙ্গোরি খেয়ে দেখেছিলাম, চাইলে আপনারাও ট্রাই করে নিতে পারেন। তো এইটা হচ্ছে বাল মিঠাই, বেসিক্যালি এরকম। এরপরে আমরা আলমোড়ার লোকাল সাইট সিন করেছিলাম। তার মধ্যে প্রথমেই আমরা চলে গেছিলাম কাঁসার দেবী মন্দির। এই অঞ্চলে ভ্যান অ্যালেন বেল্টের প্রভাব রয়েছে। পৃথিবীর সর্বত্র মোট 3টে জায়গায় ভ্যান অ্যালেন বেল্টের প্রভাব সবথেকে বেশি। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই আলমোড়া কাঁসার দেবী টেম্পল। আর এইখানে এই ভ্যান অ্যালেন বেল্টের প্রভাব এতই বেশি, এতই পজিটিভ এনার্জি যে বিভিন্ন নামী এবং পরিচিত মানুষ এখানে এসে বিভিন্ন সময় তপস্যা করেছেন এবং মেডিটেশন করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দ। এই পেছনের যে গুহাটা দেখছেন, এখানেই 1890 সালে স্বামী বিবেকানন্দ এসে তপস্যা করেছিলেন। ওভারঅল এই জায়গাটার মধ্যে সত্যি এত একটা শান্ত একটা পিস আছে। আপনি এসে এখানে এইখানটাতে আমরা বসেছিলাম, 5 মিনিট এখানে বসবেন, আপনার মন শান্ত হয়ে যাবে। তার সাথে গেছিলাম চিতইয়ের গোলুদেবের মন্দিরে, যা ঘণ্টা দেবের মন্দির নামেও পরিচিত। तो दीदी থেকে আমরা ঘন্টা নিচ্ছি। दीदी आप थोड़ा बोलना, एक घंटा क्यों बांधते हैं? यहाँ पे ना घंटी मन्नत के लिए बांधते हैं। मन्नत के लिए। अच्छा। लेटर और घंटी बांधते हैं। मन्नत पूरी होने के बाद कोई घंटी बांधता है, कोई पहले बांधता है, वो आपकी इच्छा।
अच्छा, जैसे हम दूर से आए हैं तो हम शायद फिर आ नहीं सकते, तो उस हिसाब से हम अभी बात के जा सकते जी हैं। जी जी, और कुछ पेज में लिख सकते हैं ना हमारा जो भी जो भी मनोकामना है। आपकी मनोकामना आप हाँ। लिख के यहाँ पे टांग सकते हैं, वो जी। पूरी हो जाती है। अच्छा, थैंक यू। প্রচুর ঘন্টা, ঘন্টা দেবের মন্দির বা ঘন্টা মন্দির এই কারণেই গুরুদেবের মন্দিরকে বলা হয় যে সবাই নিজেদের আশা কামনা এখানে গুরুদেবের কাছে জানান এবং একটা ঘন্টা বেঁধে তার মনোকামনা পূর্ণ হওয়ার আগে বা পূর্ণ হওয়ার পরে বেঁধে যান একটা ঘন্টা। তো খুবই মান্যতা আছে লোকাল কুমায়ুনীদের মধ্যে এই দেবতা, ন্যায়ের দেবতা ইনি। তো আমরাও সেরকম মান্যতাতে নিজেদের ইচ্ছা পূর্ণ করার জন্য দুটো ঘন্টা বেঁধে নিচ্ছি। কীরকমভাবে সবাই নিজেদের মনোকামনা নিজেদের ইচ্ছা গরু দেবতার কাছে ঘন্টাতে বেঁধে লিখে গেছেন চিরকুটে। প্রচুর ঘন্টা মানে ঘন্টা যে কত তার কোনো শেষ নেই। দেখে নিয়েছিলাম বিবেকানন্দ কর্নারও। আলমোড়া স্বামীজির খুবই প্রিয় একটি জায়গা ছিল, এইখানে তিনি বেশ কয়েকবার এসেছিলেন। তাই আলমোড়াতে প্রচুর জায়গায় আপনারা স্বামীজির ছোঁয়া পাবেন। এরপর আমরা নৈনিতালের জন্য রওনা দিলাম। রাস্তাতে দেখে নিয়েছিলাম কাঁচিধাম। পৌঁছে গেছিলাম নৈনিতাল সন্ধ্যাবেলার মধ্যে। সন্ধেবেলা ম্যাল রোডের ধারে হেঁটে খানিকটা সময় কাটালাম। ডে 6। আজ নৈনিতাল থেকে একটি গাড়ি ভাড়া করে চলে যান ভীমতাল, নকুচিয়া তাল, সাততাল, হনুমানগাড়ি, কমলতাল ইত্যাদি সাইট সিন করতে। মোটামুটি একটি দিন পুরোই লেগে যায় এই সাইট সিন করতে। গাড়ি ভাড়া পড়েছিল অ্যারাউন্ড 2000 টাকা। আপনারা দরদাম করতে পারেন। 1800 থেকে 2500 এই রকম রেঞ্জে একটা দামাদামি চলে। শুরু করছি আমাদের নকুচিয়া তালের বোট রাইড। এই শিকারাটা 500 রুপিস নিল।
এটাই হচ্ছে কিন্তু ভীমতাল। তো ভীমতাল তৈরি হওয়ার পেছনে যে পৌরাণিক কাহিনী সেটা হচ্ছে যে যখন পঞ্চপাণ্ডব এই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন সেই সময় দ্রৌপদী আর কি খুব জল তেষ্টা পেয়েছিল। তো তখন ভীমকে বলাতে ভীম তার গদা দিয়ে এমন জোরে প্রহার করেন, এমন জোরে মারেন যে এই লেকের সৃষ্টি হয়। এবং যে অঞ্চলটি ভীমের পা ছিল সেই জায়গাটা এই আর কি দ্বীপটা হয়েছিল। আমাদের ড্রাইভার ভাই সাহেব বলল যে সাততালের রাস্তা খুলে দিয়েছে, তো সাততাল নিয়ে এলো। ডে 7। আজ নৈনিতালে প্রধান আকর্ষণ নৈনি লেকে বোটিং করুন। বোটগুলো এখানে আছে, এখান থেকে বোটিং করছে। এখানে রেট তো আপনাদের দেখালামই, সেম রেট। বাড়া চাক্কার হচ্ছে 420 টাকা, ছোটা চাক্কা 320 টাকা। বাড়া চাক্কারে এনারা বলছেন 30-35 মিনিট, আর ছোটা চাক্কারে 20-25 মিনিট। দেখা যাক আলটিমেটলি কতক্ষণ ঘোরায়। ये नैनी लेक कितना भैया? 1 किलोमीटर, 1.5 किलोमीटर, 1.5 किलोमीटर, कॉर्नर टू कॉर्नर 3.5 किलोमीटर। ওই নয়নাদেবী মন্দির ওইখানে। আর এই হচ্ছে আমাদের এইদিকে ম্যাল রোড যাচ্ছে। দর্শন করে নিন নয়না দেবী মন্দিরও। এটি একটি শক্তিপীঠ। সতীর 51 সতীপীঠের মধ্যে এই নয়না দেবী মন্দির অন্যতম। এখানে সতীর নয়ন পড়েছিল। এরপর চলে যান রোপওয়ে করে স্নো ভিউ পয়েন্টে। এই দেখুন, এটা হচ্ছে ফ্ল্যাটস, এটা হচ্ছে ফ্ল্যাটস। এটা পুরো মাঠের মতো হয়ে গেছে। বার্ড আই ভিউতে নৈনিতাল দেখতে চাইলে এই রোপওয়ে জার্নিটি মাস্ট। তারপর ঘুরে দেখতে পারেন নৈনিতালের এখানে জু। একটা ছোট স্ট্যান্ডে এনারা টিকিট কাটছেন শাটলের জন্য। 70 রুপিস পার পারসন, আপ অ্যান্ড ডাউন বোথ ইনক্লুডেড। তো আমরা টিকিটটা কেটে নিয়েছি, বললো একটু ওয়েটিংয়ে আছে, এখনও 3টে গাড়ি মতো আগে যাবে, তারপর আমাদের। তো ওয়েট করছি, তারপর ওপরে যাবো।
সন্ধ্যেবেলায় হেঁটে নৈনিতালে ম্যাল রোডে ঘুরে বেড়ান। ভুটিয়া তিব্বতী মার্কেট থেকে কেনাকাটাও করে নিতে পারেন। কথা দিচ্ছি এই নৈনিতালে ম্যাল রোডের মতো লাইভলি জায়গা আপনারা খুব কমই দেখেছেন। ডে 8, আজ ফেরার দিন। ফিরে আসুন একটি ক্যাব ধরে কাঠগোদাম স্টেশনে। নৈনিতাল থেকে কাঠগোদাম আসতে মোটামুটি 1000 থেকে 1200 টাকা গাড়ি ভাড়া নিতে পারে এবং আপনাদের ট্রেন অনুসারে ধরে নিন কলকাতা ফেরার ট্রেন। আশা করি কুমায়ুনের এই 7 থেকে 8 দিনের ট্রাভেল আইটিনারিটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের একটুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের কিছু প্রশ্ন থাকলে নিচে অবশ্যই লিখে জানান। খুব শীঘ্রই ফিরবো আমাদের নতুন আর একটি ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।